হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি সেদিন আপনাদের এই বীচির ভিডিওটি দিয়েছিলাম কিভাবে বীজ থেকে চারা জার্মিনেশন করে তারপরে লাগাতে হয়। কিন্তু আমি দেখলাম সেই ভিডিওটা আপনাদের আমি হয়তো ভালো করে বুঝাতে পারিনি। তাই আজকে আপনাদের জন্য আমি সুন্দর করে যাতে করে আপনারা সব কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারেন সেজন্য ভিডিওটি আবার আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। আসলে আমরা যখন এরকম বীজ থেকে চারা তুলি সেই চারাগুলো আমাদের ঠিকঠাক মতো হয় না বা বিচিগুলো থেকে চারা জ্বালায় না। তো আমি ভাবলাম যে যেহেতু আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে, তো আমি আবার নতুন করে আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে বলি যে আমি কীভাবে এই বীজগুলো সংরক্ষণ করে তারপরে আমি আমার বীজগুলো বসাইছি আমার মাটিতে। তো আসলে ভালো বীজ থেকে চারা তৈরি করতে বারবার আমরা ভুল করে ফেলি। অনেক সময় বীজ থেকে চারা বের হয় না, আবার চারা বের হলে চারা বড় হতে না হতেই মারা যায়। অনেক সময় ছোট চারা গোড়া পচে নুয়ে পড়ে। এই সব কিছু কাটিয়ে ওঠার জন্য আজ আমি কিছু আপনাদের দেখাবো কিভাবে এসবের হাত থেকে আমরা সবাই রক্ষা পেতে পারি। বীজগুলো ভালো হতে হবে, নতুন ভালো উন্নত মানের বীজ হতে হবে। পুরনো বীজ হলে হবে না। পুরনো বীজ হলে বেশিরভাগ বীজ থেকে চারা হয় না, আর হলেও সেটা ভালো হয় না। অনেক সময় চারার গোড়া পচে যায়। তাই আমাদের সবার উচিত ভালো মানের বীজ কিনা। বীজগুলো কেনার পর বাড়িতে এনে পাত্রে না লাগিয়ে বীজগুলো একটু ভিজিয়ে নিবেন ছোট একটি পাত্রের সাহায্যে। ভালো করে খেয়াল করলে দেখবেন ভিজানোর পরে অনেকগুলো বীজ ডুবে না গিয়ে ভেসে থাকে, আর যেগুলো ভেসে থাকে সেগুলো থেকে সহজে আমাদের বীজ থেকে সহজে চারা হয় না। ভালো বীজ সবসময় পানিতে ডুবে থাকে, আর ওই বীজটা থেকেই চারা গজায়। তাহলে বুঝতে পারলেন এটি একটি চারা না গজানোর কারণ। সবসময় ভালো বীজ বুঝে শুনেই আমাদের একটু কিনতে হবে। বীজ মাটিতে ফেলানোর আগে অবশ্যই শোধন করে নেবেন, এতে আপনার চারা খুব সহজেই বের হবে এবং বীজ অঙ্কুরোদ্গম হবে। তো আমি এখানে বীজটা সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো, আর যেগুলো ভেসে থাকবো তো থাকুক, সেগুলো সাথে দিয়ে দিব, তাতে কোনো সমস্যা নাই। দু একটা বীজ একটু বেশি দিয়ে নিব। আর এই যে এখানে আমার কিছু পুরনো গোবর সার অনেক দিন হয়েছে এই যে বস্তাবন্দি ছিল, তো সেগুলো আমি এই যে দেখেন কত সুন্দর হয়েছে গোবরগুলো, একদম পুরনো। এই যে এটা একদম কালো কুচকুচে হয়ে গেছে। এই গোবরগুলো আমি যেহেতু মাটিতে শাক পাতার জন্য লাগাবো, তো তার জন্য আমি কিছু গোবর পুরনো বস্তায় বন্দি সেগুলো এই যে রোদ্রে দিয়ে নিছি। খুব সুন্দর করে মাটিটাও ভালোভাবে রোদ্রে দিয়ে নেবেন। খুব সুন্দর করে ঝুরঝুরা করে আমি ভেঙে ভেঙে সুন্দর করে তারপরে রোদে দিতেছি। এটাও কিন্তু একটি বীজ না গজানোর কারণ। কারণ আপনার ভালো মাটি সুন্দর করে ঝুরঝুরা করে এই মাটি সুন্দর করে তারপরে শোধন করে নিতে হবে। এই শোধন করে মাটি যদি আপনি নিতে পারেন সুন্দর শুকনো যা যা আপনি দিবেন, তাতে করে আপনার অনেক বীজ থেকে চারা উৎপাদন করার আরেক কারণ হলো মাটি একদম ঝুরঝুরে হালকা মাটি হতে হবে। ওয়েল ড্রেন সিস্টেম ভালো থাকতে হবে। সাধারণতভাবে কোকোপিট সাধারণতভাবে 60% কোকোপিট, 20% বালি আর কিছু ভার্মি কম্পোস্ট সাথে মিলিয়ে একটি হালকা মাটি তৈরি করতে পারেন। তবে যদি এসব কিছু না থাকে তাহলে আমার দেখানো যে টিপসগুলো এগুলো দিয়ে আপনি একটি মাটি বানিয়ে সুন্দর করে তারপরে আপনার টপে বস্তায় গ্রো ব্যাগে ভরে নিতে পারেন। আর যদি সব কিছু থাকে ভার্মি কম্পোস্টটা না থাকে তাহলে পুরনো যে আমার মতো শুকনো গোবরটা এটাও মাটির সাথে নিয়ে নেবেন। দেখবেন আপনার বীজ খুব দ্রুতভাবে মাটি থেকে অঙ্কুরোদ্গম হয়ে গজিয়ে যাবে। তবে সবসময় চেষ্টা করবেন গাছ লাগানোর একদম হালকা একটি ঝুরঝুরো মাটি। তাহলে আপনি মাটিটা সুন্দর করে যদি শোধন করে নিতে পারেন, এতে করে আপনার গাছে কোনো রকমের ফাঙ্গাস লাগবে না। এটা যে কোনো গাছের ক্ষেত্রেই, শুধু চারার ক্ষেত্রে না, এটা যে কোনো গাছের ক্ষেত্রেই মাটিটা ভালো করে শুকিয়ে আমাদের নিতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড এটি একটি, যদি হাইড্রোজেন পারঅক্সাইড আপনার হাতের কাছে না থাকে তাহলে সারা রাত আমার মতো এভাবে বীজ ভিজিয়ে রেখে পাত্রে লাগিয়ে দিবেন। তবে মাটি ভালো করে শোধন করেই নিতে হবে। যদি সাথে সাথে বীজ লাগাতে চান তাহলে চুলার ছাই মাটির সাথে মিশিয়ে দিবেন এবং চারা গজানোর 2 থেকে 3 দিন পর আবার একটু ছাই
পাতার উপরে ছিটিয়ে দিবেন একদম সামান্য। এতে করে আপনার মাটিতে থাকা ফাঙ্গাস, গাছের গোড়া পচানোর হাত থেকে রেহাই দিবে। তবে যদি চুলার ছাই কারো না থাকে তাহলে যে কোনো ছত্রাকনাশক ফাঙ্গিসাইড মাটির সাথে সামান্য পরিমাণে মিশিয়ে রেখে দিতে হবে 1 সপ্তাহর মতো। এরপর বীজগুলো লাগাতে হবে। তবে মাটি কিংবা কোকোপিট যেটাই নেই না কেন, নতুন হলে ভালো, পুরাতন হলে অবশ্যই শোধন করে নিতে হবে। এতে আপনার বীজ থেকে চারা খুব ভালো হবে। মাটি একদম ঝুরঝুরে হালকা মাটি হলে আর ওয়েল ড্রেন সিস্টেমটা ভালো থাকলে সাধারণত আমাদের বীজটা খুব তাড়াতাড়ি গজিয়ে যায়। এরকম সুন্দরভাবে আপনার বীজটা দেখবেন যে একদম অঙ্কুরোদ্গম হয়ে বীজটা জ্বালিয়ে যাবে। তবে হাইড্রোজেন পার অক্সাইড আমার কাছে নেই, ওটা আমার ফুরিয়ে গেছে। আমি আর আমার কাছে নেই, সেজন্য আমি ভালো করে বীজটা ভিজিয়ে তারপরে এই যে এইভাবে মাটি ঝুরঝুরা করে দেখেন লাগিয়ে দেওয়ার পরে কত সুন্দর আমার গাছগুলো, প্রত্যেকটা গাছ আমার চারাগুলো ওই যে গজিয়ে গেছে। আর এখানে আমি কিছু পেঁয়াজ বুনে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দেখেন কত সুন্দর করে আমার পেঁয়াজগুলো দাঁড়িয়ে গেছে। তো এভাবে করে আপনারা মাটিটা যদি সুন্দর করে আমার দেখানো টিপস থেকে মাটিগুলো বানিয়ে এইভাবে বীজটা, এই যে বীজটা এইভাবে লাগিয়ে একদম সামান্য ঝুরঝুরে করে পানি হালকা হাতে নিয়ে দিবেন। এমনভাবে পানি দিবেন না যেই পানিটা দেওয়ার পরে আপনার বীজটা একদম দেবে না যায়, এভাবে যেন উপরে সুন্দরভাবে থাকে। আর বীজগুলো যখন বসাবেন তখন একটু ছায়াযুক্ত জায়গায় বসানোর চেষ্টা করবেন, যাতে করে আপনার বীজটা একদম পুরোপুরি কড়া রোদে না থাকে। যখন চারা জ্বালিয়ে যাবে তখন সম্পূর্ণ কড়া রোদের ভিতরে আপনার গ্রো ব্যাগটা বা ড্রাম, হাফ ড্রাম যেখানেই করেন টবে, সেটা আপনি একদম রোদের ভিতরে দিয়ে নেবেন। আসলে মাটি হচ্ছে আসল, মাটি যদি ঠিক থাকে তাহলে আপনার যে কোনো বীজ থেকেই আপনি চারা তুলে অনায়াসেই নিতে পারবেন। মাটিটা যদি শোধন করে একবার আমরা নিতে পারি তাহলে সেই চারা খুব তাড়াতাড়ি গজিয়ে যায়, সেই চারা থেকে সহজেই বীজ নষ্ট হয় না। আর এখানে আমি কিছু টমেটো বীজ নিয়ে নিছি, এটা আমার এনেছিলাম টমেটো, তো সেখান থেকে সেই বীজগুলো নিয়ে নিছি। আমি এখন এই মাটির সাথে লাগিয়ে দিব। রান্না করার জন্য যে টমেটোটা, সেই টমেটোর বীজটা আমি নিয়ে নিছি। আর এই যে প্রত্যেকটা মাটি আমি সুন্দর করে ঝুরঝুরা করে একদম এই পাত্রে থেকে ওই পাত্রে যতটুকু পরিমাণে আমার লাগে সেই পরিমাণে আমি মাটিটা দিয়ে তারপরে আমি এই বীজগুলো দিয়ে দিব। প্রত্যেকটা বীজ আমি এইভাবে করে লাগিয়ে থাকি। আমার বীজগুলো আল্লাহর রহমতে সুন্দর ভালো হয়, একটি বীজও আমার সহজে নষ্ট হয় না। আর যদিও একটু একটু দেখি যে ঢলে পড়ে তাহলে আমি তখন চুলার ছাইটা ব্যবহার করি। যতটা পারি আমি চেষ্টা করি আমার বীজ থেকে চারাগুলো বাঁচিয়ে রাখার জন্য। আর সেই টিপসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে করে আপনারাও এভাবে দেখে দেখে কিছুটা হলেও চারা করে বাঁচিয়ে রাখতে পারেন। আসলে সব কিছুই হচ্ছে আমাদের নিজের চেষ্টা। এই নিজের চেষ্টাটা যদি থাকে তাহলে আমরা সুন্দর করে একটি বাগান সাজিয়ে গুছিয়ে নিতে পারি, এই আর কি। তো আমি ছোট একজন মানুষ হয়ে আপনাদের এই উপদেশগুলো দিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার দেখানো এই টিপসগুলো যদি একটু করে দেখতেই পারেন যে কেমন হয় আপনাদের গাছগুলো, আপনাদের এই বীজ থেকে চারাগুলো একটু দেখবেন, চুলার ছাইটা দিয়ে করবেন, যেটা আমরা সবসময় হাতের কাছে পাই সেইটা দিয়েই চেষ্টা করি গাছটা করার জন্য। সবসময় দোকান থেকে বাহির থেকে আমরা সবসময় ছত্রাকনাশক, কীটনাশক, তারপরে অনেক ধরনের ওষুধ এগুলো আমরা আনতে পারি না। তো যাই হোক, তার জন্য কোনো সমস্যা নাই, যেহেতু ঘরোয়াভাবে ট্রিটমেন্ট নিয়েও অনেক গাছপালা করা যায়। তো আমি চেষ্টা করি সবসময় এইভাবেই আপনাদের ট্রিটমেন্টগুলো দেওয়ার জন্য। দেখেন আমার কতগুলো পেঁপে বিচি, এর আগে আমি এরকম মাটি বানিয়ে সেখানে বিচিগুলো ফেলেছিলাম, তো বেশিরভাগটাই আমার সফলতা লাভ হয়েছে। আমি সবগুলো বিচি থেকে চারা তুলে নিতে পারছি। আর একটা গোড়া পচা রোগ হয় নাই। দেখেন কত সুন্দর। আর এই চারাগুলো এখন অনেক বড় হয়ে গেছে, আমি দেখাবো, এটা আমার অনেক আগের করা ভিডিও। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আপনাদের একটি ভিডিও বানিয়ে আমি দিলাম আপনাদের সামনে। আর এই বিচিগুলো কতটা চারাগুলো বড় হয়েছে বীজ থেকে, এই যে এখন তো দেখতে পাচ্ছেন এতটা, তো এর থেকেও আরও বড় হয়েছে আমার চারাগুলো, সেগুলো আপনাদের আমি বড় হয়েছে আমার চারাগুলো, সেগুলো আপনাদের আমি একদিন ভিডিও করে দেখাবো অনেকটা। আর আমি সেগুলো সরিয়ে সরিয়ে অলরেডি লাগিয়েও দিছি। তো যাই হোক, আমি এইভাবে করি আমার সব কাজ করে থাকি এই বিচি থেকেই। যে কোনো বিচি আপনি লাগান না কেন, সেই বিচিটা আপনি যদি একবার সুন্দর করে বিচিটা মাটিটা সংশোধন করে নিতে পারেন আর বিচিগুলো সুন্দর করে জার্মিনেশন করে নিতে পারেন, তাহলে 100 যে আপনি যে কোনো বীজ থেকেই চারা তুলে নিতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। আর মাটির ফাঙ্গাসটা যদি দূর করে নিতে পারেন, তো মাটি ফাঙ্গাস দূর করার জন্য আমি যে টিপসগুলো আপনাদের দেখালাম এভাবে আপনারা করে দেখবেন। মাটিটা খুব ঝুরঝুরে সুন্দর করে শুকনো করে পুরনো গোবর সার বা ভার্মিকম্পোস্ট, কোকোপিট যার যেটাই থাকুক খুব সুন্দর করে রোদ দিয়ে শুকিয়ে নেবেন। আর দেখেন যখন বীজগুলো জ্বালিয়ে যাবে তখন আপনারা একদম পানিগুলো খুব সাবধানে দিবেন, যাতে করে আপনার গোড়াগুলো একদম পচে না যায়। তো সেদিকে লক্ষ্য রাখবেন। তো এই যে দেখেন আমার যখন বীজগুলো জ্বালিয়েছিল, আমার এটা প্রথম যখন আমি গাছ করেছিলাম, তখন এই বীজগুলো আমার একটি বেগে বীজগুলো আমার দেখেন পানি দেওয়ার কারণে পানিটা শুকায় নাই, সে কারণে দেখেন আমার বীজগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে কিছু কিছু গাছ।
এরপরে আমি যত পানি আছে সবগুলো আমি পানিটা খুব সাবধানে দিছি। আর এখানে আরেকটি কারণ হলো, আমি যখন এই গ্রো ব্যাগটা বসিয়েছিলাম, আমার এই গ্রো ব্যাগটা যেটা আর কি ওই ছিদ্রটা করতে আমার মনে ছিল না, তো পানিটা আটকে গেছিলো, সেই জন্য ড্রেন সিস্টেমটা ভালো হয় নাই। দেখেন কি অবস্থা আমার। আর এই দেখেন এগুলো প্রত্যেকটাই আমার গ্রো ব্যাগের কত সুন্দরভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে একদম এক সমানেই, কিন্তু সবগুলো বিছিয়ে ফেলেছি, কিন্তু ওটার অবস্থা কি আর এগুলোর অবস্থা কি দেখেন। তো এই ভুলগুলোই কিন্তু আমরা ছোট ছোট বাগানিরা করে থাকি। তো একটু সাবধানে সবসময় মনে রেখে আমরা যদি সবগুলো গাছ করতে পারি, করে নিতে পারি, তাহলে সহজে আমাদের বিচিগুলো নষ্ট হবে না। তো আমার প্রত্যেকটা বীজ খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আমার দেখেন কত সুন্দর হয়েছে, আমার একটি বীজ নষ্ট হয় না, খুব সুন্দর স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, খুব শক্ত মজবুত হয়ে দাঁড়িয়ে আছে। তো প্রতিটা গাছ যদি বাগানিরা যদি আমরা এভাবে করে একটু লক্ষ্য রেখে রেখে মনোযোগ দিয়ে সহকারে যদি আমরা ভালো বীজ, উন্নত মানের বীজ কিনে এনে যদি আমরা এভাবে করে গাছ লাগাই, তাহলে আশা করি যে আমাদের কিছুদিনের ভিতরে বীজ খুব সহজেই জ্বালিয়েও যাবে এবং দাঁড়িয়েও থাকবে, একটি বীজও নষ্ট হবে না। আমাদের কিছু ভুলের কারণে, নিজেদের কিছু ভুলের এবং অলসতার কারণেই আমাদের বীজগুলো নষ্ট হয়ে যায়। আরেকটি কথা, বীজ আমরা কতটা ঢাকবো, বীজ কম বা বেশি ঢেকে দিলেও সমস্যা, আবার কম ঢাকলেও অনেক সময় বীজ বের হয়ে গেলে সূর্যের তাপে নষ্ট হয়ে যায়। বীজ বেশি ঢাকলেও চারা গজাতে অনেকটা সময় লাগে, অনেক সময় মাটির চাপে বীজ নষ্ট হয়ে যায়। তার জন্য সবসময় মনে রাখতে হবে, বীজ দেওয়ার পর এমনভাবে মাটি দিতে হবে যাতে করে বীজ বেশি গভীরে না যায়, আমরা আবার উপরে উঠে চলেও না আসে। অনেক সময় বীজ যদি উপরে চলে আসে পানি দেওয়ার কারণে, তাহলে সামান্য একটু ঝুরঝুরে শুকনো মাটি বীজের উপরে আবার একটু ছড়িয়ে দিব। পানি দেওয়ার সময় ছিটিয়ে পানি দিব, একসাথে ঢেলে দিব না। এভাবে বীজ লাগালে আরেকটি বীজও নষ্ট হবে না। আরেকটি কথা, যারা চারা ওঠার পরে পানিটা খুব সাবধানে কিন্তু আমাদের দিতে হবে, হাতে নিয়ে পানি ঝিরিঝিরি করে দিতে হবে, যাতে করে চারাগুলো নুয়ে না পড়ে। আর অতিরিক্ত পানি দিব না চারায়, এতে করে ওই যে আমার দেখানো যে গ্রো ব্যাগটা দেখালাম, ওইভাবে গোড়া নষ্ট হয়ে যাবে। এভাবেও করে বীজ থেকে চারা তৈরি করে আমরা নিতে পারি। বীজ থেকে ভুলের কারণে চারা আমাদের নিজেদের কারণেই কিন্তু হয় না, এই কিছু ভুলের কারণে। ভুল যদি আমরা সংশোধন করে নেই, তাহলে আশা করি 100% বীজ থেকে চারা তৈরি করে বাঁচিয়ে নিতে পারবো। আজকের জন্য আমি আপনাদের ভিডিওতে এখানেই দেখালাম যে কিভাবে বীজ আমরা ইচ্ছে করলে একটি বীজ থেকে চারাগুলো আমরা করে নিতে পারি। তো সব সময় মনে রাখবেন, পানিটা দেওয়ার ক্ষেত্রে আমি আবারও বলছি, পানিটা একটু খুব সাবধানে দেবেন। দেখেন এই যে পানিটা একটু জোরে পড়ে গেছে, তো আমার দেখেন বিচিগুলো একদম নুয়ে পড়ছে। তো এভাবে করে পানি দিলে চলবে না, পানিটা খুব সাবধানে বিচির ক্ষেত্রে দিতে হবে, যাতে করে আমাদের বীজগুলো একদম নষ্ট না হয়। তো আজকে আমি এই ভিডিওটি নিয়ে আসলাম শুধু এই কারণে যে সেদিন যে ভিডিওগুলো আপনাদের দিয়েছিলাম হয়তো আমি ভালো করে বুঝাতে পারিনি, তবে আজকে কতটা বুঝাতে পারছি আমি তাও জানি না, তারপরেও চেষ্টা করলাম আরেকবার, যাতে করে আপনার বীজ থেকে খুব সহজেই চারাগুলো আপনারা তুলে নিতে পারেন। আর কিভাবে আমি পুরনো গোবরটা দেখালাম, মাটিটা দেখালাম, বিশেষ করে সাইটও আপনাদের দেখিয়ে দিলাম। আর এরও আরও অনেক কিছু আছে, ছত্রাকনাশক আছে, ফাঙ্গিসাইড আছে, তবে বিশেষ করে আমি যেহেতু সাব ফাঙ্গিসাইডটা ব্যবহার করি, আর অ্যান্ডোফিল 45 এটা আমার গাছের জন্য আমি ব্যবহার করে থাকি। তো আপনারা এভাবে দিবেন, সবসময় মাটিটা সংশোধন করে নেবেন, এগুলো দিয়ে দেখবেন যে আল্লাহর রহমতে আপনাদের প্রত্যেকটা চারা সুন্দরভাবে দাঁড়িয়ে যাবে। তারপরও আমাদের সবারই কম বেশি ভুল থাকে বাগান করতে গেলে, তো ভুল করেই তো মানুষ শিখে। তো যাই হোক, সবসময় চেষ্টা করবেন এভাবে করে, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবসময় আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিয়ে যাব, চেষ্টা করব আপনাদের মাঝে আমি যেভাবে গাছগুলো করি আপনাদের এভাবে দিয়ে যাওয়ার জন্য। তবে তার জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার ভিডিওটি আপনার কাছে সবসময় পৌঁছে যায়। আজকের ভিডিওটা আর লম্বা না করি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই কিন্তু একটি লাইক সাবস্ক্রাইব আমাকে করে দিবেন, তাহলে সবসময় আমার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।